তো আজকে আমরা পড়ব তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র জিনিসটা জানতে গেলে আমাদের যেটা জানা জরুরি সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র কি এটা আমরা কম বেশি সবাই জানি। তো এবার এখন যেহেতু আমরা এখন ক্লাস 12 এসেছি, সেহেতু ক্লাস 12 এর পরিপ্রেক্ষিতে আমরা একবার কুলম্বের সূত্রটা আরেকবার দেখে নিই। এখানে কি কি বলেছে যে সূত্রটি প্রয়োগ করতে গেলে, এই যে কুলম্বের সূত্র এখানে বলেছে, এই কুলম্বের সূত্রটা প্রয়োগ করতে গেলে এর কিছু কিছু শর্ত আছে। সেই শর্তগুলো আগে আমাদের জানতে হবে। এই কুলম্বের সূত্র তার কিছু কিছু 1 2 3 এখানে 3টে শর্ত বলেছে। সেই শর্তগুলো কিভাবে হচ্ছে আমরা একবার দেখে নিই। প্রথম শর্ত বলেছে আধানগুলোকে বিন্দু আকৃতি হতে হবে। তো আধান আহিত বস্তুগুলোকে বিন্দু আকৃতি, মানে ধরো তুমি এই একটা আমার বস্তু নিলাম, এই দুটো বস্তু, তাহলে এই দুটো বস্তুর মধ্যে আধানকে নিতে গেলে এদেরকে কি আকৃতি হতে হবে? বস্তুগুলোকে বিস্তৃত আকৃতির হলে হবে না। বিস্তৃত মানে বড় আকৃতির হলে। এই যেমন ছবিতে দেখতে পাচ্ছ, এই যে দুটো বস্তু এঁকেছি, এটা মনে করো এ বস্তু, এটা মনে করো বি বস্তু। এরা কি আকৃতি আছে? বড় আকৃতির দেখা যাচ্ছে। এরকম বিস্তৃত আকৃতি হলে হবে না, হতে হবে কি বিন্দু আকৃতি। মানে এই একটা আয়ত, আর এই আর একটা বি বিন্দু হচ্ছে এই আর একটা আয়ত। এই দুটো বস্তুকে হতে হবে, এ আর বি বস্তুকে হতে হবে বিন্দু আকৃতি। বোঝা গেল? তাহলে এই যে বিস্তৃত আকৃতির, এটা ভুল। নেক্সট শর্ত বলেছে আহিত বস্তুগুলি বিস্তৃত আকারের হলে তাদের পারস্পরিক দূরত্ব আকারের তুলনায় বেশি হতে হবে। তাহলে তাদের পারস্পরিক দূরত্ব আকারের তুলনায় বেশি হতে হবে। পারস্পরিক দূরত্ব মিন্স এই যে এদের মধ্যবর্তী যে দূরত্বটা, কালারটা চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। এই যে এদের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা আমি সাপোজ দিলাম আর। ঠিক, এইবার এই যে বিন্দু আকৃতির বস্তুটা নিয়েছিলাম, এই বিন্দু আকৃতির বস্তুটার আকার ধরো, মনে করো ধরো এটা আমার বিন্দু আকৃতির বস্তুটা ছিল। এবার বিন্দু আকৃতির বস্তুটা কি আমি এখানে গোল রেখেছি না? তো ধরো এই বিন্দু আকৃতির বস্তুটার যে আকার সেটা হচ্ছে ডি। ঠিক আছে, বিন্দু আকৃতির বস্তুটার আকার ডি। তার মানে কি? তার মানে এখানকার দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী, 2 নম্বর কন্ডিশনটা অনুযায়ী কি বলছে যে আর ভেরি ভেরি গ্রেটার দেন ডি। তার মানে কি বস্তুদের যে আকার তার থেকে যেন বস্তু দুটির মধ্যেকার দূরত্ব অনেক বেশি হয়। বোঝা গেল? আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে আধানগুলির পারস্পরিক দূরত্ব নিউক্লিয় দূরত্ব অপেক্ষা কম হলে চলবে না। নিউক্লিয় দূরত্ব মানে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন নিউট্রন যে দূরত্বের মধ্যে থাকছে, বা যে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেটাই হচ্ছে নিউক্লিয় দূরত্ব। সেটার একটা অ্যাপ্রক্সিমেটলি মান আছে। সেটা হচ্ছে, দেখো তোমাদের বইতেও লেখা আছে, 10⁻⁻15 মিটার। বোঝা গেল? এই 10⁻⁻15 মিটার, এটা হচ্ছে নিউক্লিয় দূরত্ব। তাহলে এর থেকে যদি পারস্পরিক দূরত্ব আর, তাহলে অলওয়েজ গ্রেটার দেন 10⁻⁻15 মিটার হতে হবে। বোঝা গেল 3টে শর্ত? তাহলে এটা হচ্ছে তোমার 3 নম্বর শর্ত। এই এরপরেই বলছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র মানে কুলম্বের সূত্র থেকে আমরা কি পাই? আমরা বলের ধারণা পাই। তাহলে সেই বলের এটা কি বলেছে যে আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক। ঠিক, তাহলে বল সমানুপাতিক আধান দুটির গুণফল। আর কি? আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, 1/r²। বোঝা গেল এইটা? এইবার কি হচ্ছে, তাহলে এখানে আমার এইটা একসাথে জেনারেলাইজ করে কিভাবে লিখতে পারি? এফ সমানুপাতিক Q1 Q2 বাই r²। ওকে, এবার এই সমানুপাতিক থেকে যখন সমান আনতে হয়, তখন আমরা সবাই জানি কি একটা ধ্রুবক আনতে হয় না? তাহলে সেই ধ্রুবকটা কি? এ সমান, আমি একটা ধ্রুবক নিলাম সাপোজ কে প্রাইম। ওকে, Q1 Q2 বাই r²। এইবার নেক্সট কি করব? নেক্সট এইটা তাহলে আমার কি, আমি কুলম্বের সূত্রের মান কি পেলাম, বা রাশিমালা কি পেলাম? এফ সমান কে প্রাইম লিখে নেই, Q1 Q2 বাই r²। হলো? এইবার এই কুলম্বের সূত্রে, এবার এখানে লক্ষ্য করো, এই যে Q1 Q2 লিখলাম, r² লিখলাম, এই Q1 Q2 এর তো মান আছে। Q1 টা কি আধান না? আধানের এসআই তে কি? কিউ এর এসআই একক কি? কিউ এর এসআই একক কুলম্ব। আর আর মানে দূরত্বের এসআই একক কি? মিটার। ঠিক, আর কিউ এর সিজিএস একক কি? স্ট্যাট কুলম্ব। আর আর এর এসআই একক কি? সেন্টিমিটার। ঠিক আছে,
এইবার এখান থেকে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, f ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু কে প্রাইম কিউ ওয়ান ইন্টু কিউ টু, দেন কে প্রাইম ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার বাই কিউ ওয়ান ইন্টু কিউ টু লিখতে পারি। এইবার আমি যদি এই মানগুলো বসাই, যে এই 1 কুলম আধান যদি আমি নেই, কিউ ওয়ান সমান কিউ টু সমান 1 কুলম, আর আর সমান হচ্ছে 1 মিটার, তাহলে কি দেখা যায়, তাহলে পরীক্ষায় করে দেখা গেছে যে এই প্রযুক্ত যে বল, ওদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই বলের মান হয় 9 ইন্টু 10⁹9 নিউটন। ঠিক আছে, তাহলে এইবার আমি মানগুলো এখানে বসাই। মানগুলো এখানে বসালে কি পাবো, কে প্রাইম ইন্টু 9 ইন্টু 10⁹9 ইন্টু 1 এর হোল স্কোয়ার বাই 1 ইন্টু 1, তাহলে কে প্রাইমের মান কত পেলাম, 9 ইন্টু 10⁹9। বোঝা গেল, 9 ইন্টু 10⁹9 কি কি হবে, এর কোনো একক থাকবে? এর কোনো একক থাকবে না, কারণ এটা কি, এটা তো একটা ধ্রুবক রাশি না, এটার কোনো একক নেই। এই 9 × 10⁹9, এখানে কিন্তু বলের একক হচ্ছে নিউটন, কিন্তু এখানে কিন্তু নিউটন আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 9 ইন্টু 10⁹9 হচ্ছে তোমার কে প্রাইমের মান বা ওই ধ্রুবকটির মান। তাহলে এইবার আমি কে প্রাইমের মান পেয়ে গেছি, এবার তাহলে ফাইনাল ফর্মটা লিখি। ফাইনাল ফর্ম কি, এফ ইন্টু 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ঠিক, আচ্ছা এরপরে কি, তাহলে এই তোমাদের যদি বলে 1 কুলম বলতে কি বোঝো, তখন তোমাদের দেখবে বইতে ওই যে সংখ্যাটা লেখা আছে, এইটা দাঁড়াও দেখাই তোমাদের, এই যে এখানে এই যে কুলম্বের, এই যেগুলো বললাম এসআইতে কুলম্বের সূত্র, এইগুলোই করে দেখিয়েছে। নেক্সট তোমাদের ওপরে এই যে রাশিমালাটা, তারপরে কি, তারপরে এখানে এই যে বললাম সংজ্ঞা, এই সংজ্ঞাটা পড়বে। কি বলেছে এখানে, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ুর মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখলে যদি পরস্পরের ওপর 9 × 10⁹9 বল করে, তবে প্রতিটি বিন্দু আধানের একক আধান বলা হয়। আধানের এই এককের নাম কুলম। তাহলে এই জিনিসটাকে আমরা একটু ডিটেলসে ভেবে দেখি যে কি করছে, কি বলতে চাইলো অ্যাকচুয়ালি। সেটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে বলছে দুটি সমপরিমাণ বিন্দু আধান, তার মানে কিউ ওয়ান সমান কিউ টু। ঠিক, আচ্ছা তাদেরকে কতটা দূরত্বে রাখছে, আর সমান 1 মিটার, তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত, এফ সমান 9 ইন্টু 10⁹9 নিউটন। ঠিক আছে, তবে তারপরে কি বলেছে, তবে ওই বিন্দু আধান দ্বয়কে বলা হয় তোমার এই একক আধান, এবং সেই একক আধানটা হচ্ছে 1 কুলম। তাহলে দেখি তো কি বলছে, ওই সমীকরণে বসিয়ে দেখি, 9 ইন্টু 10⁹9 কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে এবার মানটা বসাই, এফ এর মান কত, 9 ইন্টু 10⁹9 বসিয়ে দেই, 9 ইন্টু 10⁹9 কিউ ওয়ান কিউ টু এখানে থাকুক, দেন কি আর স্কোয়ার, আর এর মান কত, 1 এর হোল স্কোয়ার। তাহলে এবার লক্ষ্য করো তো, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, কিউ ওয়ান কিউ টু সমান 1, রাইট। আর একটা কি, কিউ ওয়ান সমান কিউ টু না, তাহলে এখান থেকে কি লিখতে পারি, কিউ ওয়ান এর হোল স্কোয়ার সমান 1, তারপরে কিউ ওয়ান সমান হচ্ছে 1। বোঝা গেল, তাহলে এই যে আধান, সেই আধানটা মান কত বেরোলো, একক আধান না, এই একক আধানটাকেই বলা হয় তখন 1 কুলম। তাহলে যদি আধান দুটো সমপরিমাণের হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হয় এবং তাদের মধ্যে যদি ক্রিয়াশীল বল 9 × 10⁹9 হয়, তবে আমি সেই আধান দ্বয়কে বলতে পারি একক আধান, এবং সেইটাকে বলা হয় একক কুলম। তাহলে বোঝা গেল, এই এত বড় সংখ্যাটা যদি মুখস্থ না করেও তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারবে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এইভাবে স্টেপ বাই স্টেপ মনে রাখলেই হবে। তারপরে দেখি কি আছে, এইবার তারপরে হচ্ছে আমাদের যে ফর্মুলাটা আমাদের মেনলি লাগবে, আমরা তো সবসময় 9 × 10⁹9 বসে অঙ্ক করবো না, বা এইভাবে আমরা করবো না, আমাদের এই ফর্মুলাটা লাগবে। এই ফর্মুলাটা কি করে আসে, এই যে 1/4πε0 ওখানে লিখেছে, 9 × 10⁹9, এইটাকে যদি দেখা হয় তাহলে এটার মান আসছে তোমার 1/4πε0
এই যে ভ্যালু, এর মানটাই হচ্ছে তোমার 9 × 10⁹। এপসাইলন চিহ্ন কি? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। বোঝা গেল? এই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আর যে একটা মান আছে, একটা নির্দিষ্ট মান আছে, সেই মানের বেসিসে তোমার এই ভ্যালুটা আসছে। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখি কি আছে। তাহলে এখানে এবার তাহলে আমি মানটা ওখানে যদি বসিয়ে দিই, তাহলে কি আসছে? মানটা যদি ওখানে বসিয়ে দিই তাহলে আসবে তোমার F equal to 1/4πε0 Q1 Q2 by R square। আমাদের যা এক্সামে যা প্রবলেমস আসবে এবং যা আমাদের ডিটেলসে সলভ করতে হবে, সবকিছু এই ফর্মুলা ওয়াইজ সলভ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা নেক্সট যাই। নেক্সট এখানে কি বলেছে তারপরে? হ্যাঁ, এবার এই এপসাইলন জিরোর মান লক্ষ্য করো। এপসাইলন জিরোর মান আর তার আগে দেওয়া আছে এপসাইলন জিরোর মাত্রা। তো এপসাইলন জিরোর মাত্রাটা যদি আমরা দেখি, এপসাইলন জিরো সমান এখানে কি লেখা আছে? এপসাইলন জিরো সমান 1/4 k' না? ঠিক। আর তারপরে 1/4 k', আর এখানে এই মানগুলো আছে। তাহলে লিখে দেখে আরেকবার আমরা জিনিসটাকে সাজিয়ে নিই। তাহলে সাজিয়ে নিলে কি হচ্ছে? F equal to পেলাম আমরা 1/4ε0 Q1 Q2 by R square। আচ্ছা, নেক্সট এখান থেকে এইভাবে লিখতে পারি এপসাইলন জিরো ইকুয়াল টু 1/4π Q1 Q2 by F ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে। এইবার যেটা মজার বিষয় হলো 1/4π এটা তো ধ্রুবক। তাহলে আমি যখন মাত্রা বের করবো এপসাইলন জিরো, তখন তো এটা আলাদা করে লেখার কোনো দরকার নেই। তাহলে আমরা এখানে কি লিখছি? এপসাইলন জিরো এর মাত্রা। এপসাইলন জিরো এর মাত্রা সমান কি হবে? Q1 ইন্টু Q2। তাহলে Q1 ইন্টু Q2 এদের মাত্রা লাগবে। আর কার কার লাগবে? নিচে আছে কারা? এফ আর আর স্কোয়ারের মাত্রাটা লাগবে। ঠিক আছে। তাহলে এইবার এদের যে মাত্রা সেটা আমরা বসাই। দেখো কিউ এর মাত্রা আইটি, তাহলে আইটি, এইটাও আইটি, তাহলে দুটো আইটি গুণ করলে কি হবে? আইটি এর হোল স্কোয়ার বাই এম এল টি টু দি পাওয়ার -2। এটা কি? বলের মাত্রা। আর আর স্কোয়ার মানে কি? মিটারের হোল স্কোয়ার। মিটার মানে কি? লেন্থের হোল স্কোয়ার। বুঝতে পারলে? এইটা গেল আমাদের। এইবার এখানে কিছু কাটাকুটি করতে হবে। সেই কাটাকুটি করলে গুলো দেখবে আসবে এম ইনভার্স এল -3 টি টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 2। তাহলে এটা কিসের মাত্রা এলো? এপসাইলন জিরো মাত্রা। এটা তোমাদের আগে যখন ব্রড কোশ্চেন আসতো তখন অতটা ইম্পর্টেন্ট না থাকলেও তোমাদের এখন এমসিকিউ প্যাটার্নে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে বললো এপসাইলন জিরোর মাত্রা কোনটি, বলে চারটে অপশন দিয়ে দেবে, তখন তোমাদের এটা চুজ করতে হবে। এবার এটা মুখস্থ কখনোই মুখস্থ করবে না, তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ভাঙবে, ভেঙে নিজের হাতে করে করবে। কারণ মুখস্থ করতে গেলে এখান থেকে যদি একটা ডিজিটের কোনো একটু ভুল হয়ে যায়, পুরো নাম্বারটাই তোমাদের চলে যাবে। তারপরে এপসাইলন জিরো মানটা বের করেছে বইতে, ওটা দেখবে। ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও দেখে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের বলেছে সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে কুলম্বের সূত্র। এটাও কিছু না তেমন। এটাও দেখো কি আছে, যে এখানে বলেছে ওই একইভাবে। তাহলে এখানে এক বল প্রযুক্ত হচ্ছে, আর তোমার হচ্ছে 1 × 1 হচ্ছে তোমার কি এটা আধান, একক আধান, আর দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। সেখান থেকে এইটা আসছে। তাহলে সিজিএস এ যেটা এসে, সেখানে সিজিএস এর এস এর মধ্যে পার্থক্য কি? সিজিএস এ কিন্তু 1/4πε0 যে টার্মটা ছিল, সেটা কিন্তু সিজিএস এ নেই। বোঝা গেল? তাহলে এসআই আর সিজিএস এর মধ্যে পার্থক্য। তাহলে তুমি ভালো করে যখন নিউ প্রবলেমসটা দেবে বা যখন এমসিকিউটা এক্সামে দেবে, তখন তোমরা লক্ষ্য করবে যে তোমাদের ওটা সিজিএস এ দিয়েছে না এসআই তে দিয়েছে। যদি এসআই তে দেয় তাহলে এই ফর্মুলা, আর যদি সিজিএস এ দেয় তখন কি? তখন হবে এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটা ভালো করে খেয়াল করবে। সিজিএস এ দিয়েছে না এসআই তে দিয়েছে, কি করে চিনবে? যদি এসআই তে দেয় তাহলে তোমাদের কিউ এর মান দিয়ে দেবে বা আধানের মান দিয়ে দেবে কুলম্বে, আর দূরত্ব দিয়ে দেবে মিটারে। ঠিক আছে।
আর যদি দেখো যে দিয়েছে স্ট্যাট কুলম আর সেন্টিমিটারে, তাহলে বুঝবে ওটা সিজিএস এ দিয়েছে। হ্যাঁ, কিন্তু এমন যদি কোশ্চেন দেয় যে আধান দিয়েছে কুলম্বে কিন্তু তোমাদের দূরত্ব দিয়েছে সেন্টিমিটার, তখন কি করবে? তখন যেটা সুবিধাজনক, কুলম থেকে স্ট্যাট কুলম্বে যাওয়ার থেকে তোমাদের সুবিধা হচ্ছে কি সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া, তখন তোমরা সেটাকে মিটারে কনভার্ট করে নেবে এবং সেইটা করবে প্রবলেমসটা। ওকে, ঠিক আছে, তারপরে চলো। তারপরে বলেছে দুটি সমপরিমাণে বিন্দু আধানকে শূন্যস্থানে ওই যেটা বললাম এই জিনিসটাই এখানে বলেছে, এছাড়া কিছু নেই। এই সংজ্ঞাটা এগুলো জাস্ট এমনি পড়ে রাখবে, তোমাদের তো সংজ্ঞা পরীক্ষায় দেবে না, তোমাদের যেটা দেবে সেটা হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, এইটাই। এই যে এই দ্বৈতাধানের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, এই 1 কুলম সমান সমান কত স্ট্যাট কুলম, এইটা তোমাদের ভালো করে এইটা একটু মনে রাখবে। এখান থেকে এমসিকিউ দিতে পারে। আবার ওই একটু আগে যে প্রবলেমটা বললাম না, যে আধান দিয়ে দিল এসআইতে আর তোমার দূরত্ব দিয়ে দিল সেন্টিমিটারে, বা আধান দিয়ে দিল সিজিএস এ আর দূরত্ব দিয়ে দিল এসআইতে, তখন কিন্তু এই সোয়াপিং বা এই যে চেঞ্জটা করা এককের, সেটা কিন্তু তোমাদের করতে হবে। ওকে, আচ্ছা। নেক্সট তাহলে আমরা কি দেখবো? নেক্সট হচ্ছে বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্র। তো মাধ্যমে এতক্ষণ ধরে একটা মজার বিষয় হলো যে আমরা এই এপসাইলন জিরোটাকে এতক্ষণ ধরে বলে আসছিলাম শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। এপসাইলন জিরো মানে হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। অ্যাকচুয়ালি ফিজিক্সে এই শূন্য মাধ্যম বলতে কিন্তু বায়ু মাধ্যমটাকে বোঝানো হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, বায়ু মাধ্যম। এবার এই বায়ু মাধ্যম মানে হচ্ছে একটা আদর্শ বায়ু মাধ্যম যেখানে সবকিছু সাধারণ আছে। হ্যাঁ, বায়ু মাধ্যমে তোমার জলীয় বাষ্পের কতটা ঘনত্ব আছে, জলীয় বাষ্প কতটা কম আছে, সেটা অনেক হাইয়ার কনসেপ্ট, ওটা যাচ্ছি না, অত জটিলে যাচ্ছি না আমি। তুমি আপাতত এপসাইলন জিরো মানে শূন্য মাধ্যম, এটা মনে রাখো। কিন্তু এটা কি শুধু যে এপসাইলন জিরো শূন্য মাধ্যমে এমন তো কোনো কথা নেই, যে কোনো মাধ্যমে হতে পারে। তাহলে তখন সেই যে কোনো মাধ্যমের যে তড়িৎভেদ্যতা, সেটাকে বলা হয় এপসাইলন। এটা কি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বোঝা গেল? তারপরে কি আছে? হ্যাঁ, এইবার এই মাধ্যমে যে তড়িৎভেদ্যতা পেলে এরপরে আর একটা জিনিস আছে যেটাকে আমরা কে দিয়ে লিখি। ওখানে কে প্রাইম লিখেছিলাম, কে প্রাইম নয় কিন্তু, এটা কিন্তু হচ্ছে কে। ঠিক আছে, এই কে সাইন দিয়ে লিখি আমরা। এটা হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা কি জিনিস? এটা হচ্ছে দেখো আগে লিখে নিই তারপর বলছি। শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার সাপেক্ষে, যার সাপেক্ষে হয় সে সবসময় কোথায় বসবে? নিচে বসবে। শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার সাপেক্ষে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা, তাকেই আমরা বলি হচ্ছে তোমার ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে যার সাপেক্ষে সে নিচে, আর যার বের করা হচ্ছে সেটা বসবে ওপরে। তাহলে এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার পরাবৈদ্যুতিক ধ্রুবকের রাশিমালা। বোঝা গেল? এখান থেকে আমি কি পাই? এখান থেকে পাই হচ্ছে কে, কে ইকুয়াল টু কে এপসাইলন জিরো ইকুয়াল টু এপসাইলন। তাহলে কি হচ্ছে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন জিরো। ওকে, আচ্ছা। নেক্সট যদি আরেকটা জিনিস মনে রাখবে যে এপসাইলন এপসাইলন অলওয়েজ গ্রেটার দ্যান এপসাইলন জিরো। তাহলে বেসিক্যালি কি হবে এখানে? তাহলে এখান থেকে কি বুঝতে পারছি আমরা? এখান থেকে কি দেখতে পাচ্ছি? কে গ্রেটার দ্যান ওয়ান। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইবার যদি আমি কুলম্বের সূত্রটা কোনো মাধ্যমে লিখি, তাহলে কি লিখবো? 1/4 পাই কি হবে? এখানে কিন্তু এপসাইলন জিরো হবে না, কারণ এটা কি মাধ্যমে। তাহলে এফ ইকুয়াল টু এপসাইলন ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, দেন এটা আমি আবার এপসাইলনের টার্মে কি করে মডিফাই করতে পারি? 1/4 পাই কে এপসাইলন জিরো ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। চলো তারপর একটা দেখি কি বলেছে। এভাবে হচ্ছে কুলম্বের সূত্রে ভেক্টর রূপ। এটা একটা কিন্তু খুব ভালো জিনিস এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই যে কুলম্বের সূত্রে ভেক্টর রূপটা বলেছে, তো ভেক্টর জিনিসটা আসলো কেন? ভেক্টর মানে তোমরা ক্লাস 9 এই ক্লাস 11-এ তোমরা প্রথমেই পড়েছো যে ভেক্টর জিনিসটা ফিজিক্সে পড়ে এসেছো। তো ভেক্টর মানে যার মান প্লাস দিক, তাকেই আমরা কি বলবো? ভেক্টর। তো এখানে ভেক্টরটা আসছে কেন? আমরা সকলেই জানি যদি দুটো সমমানের আধান হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক, এই ধরো দুটো মাইনাস আধান, তারাও কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি এরা থাকতো কি একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান,
তাহলে তারা পরস্পরকে কি করতো, আকর্ষণ করতো। তাহলে দেখো তো এখানে একটা দিকের বিষয় এসে যাচ্ছে না? তাহলে এই যে বল, আমরা তো সকলেই জানি যে বল অবভিয়াসলি একটা ভেক্টর রাশি, তাহলে এখানেও বলটা একটা দিকের বিষয় আসছে। সেই দিকটা কি করে হচ্ছে? ধরো আমি একটা আধান নিলাম, এই একটা আধান আমার বিন্দু আধান, ওকে, Q1, এখানে আমি একটা আধান নিলাম Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব, আমি নিলাম এখানে এইটা, ঠিক। এই যে দূরত্ব, এটাকে আমি তোমার লিখছি আর ডি। তাহলে এই যে দূরত্বটা, এদের মধ্যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে, সেটা কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করবে তোমার এই আধান দুটোর মানের উপরে। যদি এরা সম আধান হয় তাহলে হবে বিকর্ষণ, যদি বিপরীত আধান হয় তাহলে হবে আকর্ষণ। তাহলে এটা যদি আকর্ষণ বা বিকর্ষণ হয়, তাহলে তোমরা সকলেই বুঝতে পারছো যে এই যে আমি দাগটা টেনেছি, এই দাগের বরাবরই তোমার আকর্ষণ বিকর্ষণ হবে, রাইট? তাহলে এই দাগ বরাবর আকর্ষণ বিকর্ষণ হওয়া মানে কি, এদের ক্রিয়াশীল বলের যে অভিমুখ সেটাও এই দাগ বরাবরই হবে। তাহলে এই দূরত্বটা আমি ধরেছিলাম আর দূরত্ব ধরে নিয়েছিলাম না? তাহলে এই যে আকর্ষণের বিকর্ষণ সেটাও কোন দিক বরাবর হচ্ছে, এই আর বরাবর হচ্ছে। তো তাহলে এটাকে আমি আর ভেক্টর দ্বারা চিহ্নিত করলাম, ঠিক আছে। বলের অভিমুখ আমি ধরে নিলাম এই দিকে আছে, এফ ভেক্টর। তাহলে এই হলো, এটা হচ্ছে ভেক্টর। তাহলে এবার যদি বলা হয় যে আর অভিমুখে একক ভেক্টর কি, বা আর ভেক্টরের দিকে একক ভেক্টর কি, তাহলে তোমরা সবাই জানো সেটা কি, আর ক্যাপ। এই যে আর ক্যাপ, আর আর ক্যাপ মানে আমরা কি জানি, কোনো ভেক্টরের এরকম যদি আমাদের লেখা থাকে এ ক্যাপ, তাহলে তোমরা কি শিখেছো, এ ভেক্টর বাই মড অফ এ না, মানে ভেক্টরেরটা বাই তার হচ্ছে তোমার ম্যাগনিটিউড বা তার মানটা দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। তাহলে এইবার আমি ভেক্টর ফর্মে লিখি ওই বলের ফর্মটা। এতক্ষণ আমরা কি লিখছিলাম, কুলম্বের সূত্রের মান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। কিন্তু এখন কি এইভাবে শেষ না, এবার এই যে মানটা এলো এখানে কি ভেক্টর সমান কি লিখেছে, মান প্লাস দিক। তা এই যে 1/4πε0 Q1 Q2, এটা কি, এটা তো হচ্ছে তোমার মানটা, তাহলে এর সাথে দিকটা কি, দিকটা কোন দিকে হবে, আর ভেক্টরের দিকে। তাহলে আর ভেক্টরের দিকে বোঝানোর জন্য আমি কি বোঝাবো, আর ভেক্টরের দিকে যে একক ভেক্টর আছে সেই দিকেই থাকবে। তাহলে আর ভেক্টরের দিকে একক ভেক্টর কোনটা, আর ক্যাপ। তাহলে এখানে লিখবো আর ক্যাপ। তাহলে এইটা হচ্ছে মান, আর এই আর ক্যাপটা হচ্ছে দিক। তাহলে এখন কি হয়ে গেল, এটা মাথায় ভেক্টর চিহ্ন দিতে হবে, কারণ এটা হয়ে গেল এখন ভেক্টর রাশি। বোঝা গেল? তাহলে এখন ফাইনাল করে লিখলে, পরিষ্কার করে লিখলে কি দাঁড়াবে, এফ ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস আমি দেখি তো, এটা আমি লিখতে পারি 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু আর ভেক্টর বাই আর, লিখতে পারি না? এই তো, এই যে আর, এখান থেকে যদি লিখি আর ক্যাপ সমান কি, আর ভেক্টর বাই আর না? তাহলে এখানে এইবার ফাইনাল ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, 1/4πε0 Q1 Q2 বাই আর কিউ ইন্টু আর ভেক্টর। বোঝা গেল? নেক্সট, এখানে এই কুলম্বের সূত্র, এই যে বিকর্ষণ বল, এখানে বিকর্ষণ বল দিয়ে বুঝিয়েছে এটা। তারপরে তোমাদের এখানে আকর্ষণ বল দিয়ে দেখিয়েছে, এই যে মানগুলো যেগুলো আমি বললাম। তারপরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা এখানে তো স্থিরতড়িৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল যেটা আলোচনা করছি, তার সাথে বলেছে তোমার এই সূত্রটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত, এটা হচ্ছে কি মহাকর্ষের সূত্র, তাই তো। এই সূত্রটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র। এখানে জিটা কি মহাকর্ষীয় ধ্রুবক। তো এবার আমরা স্থিরতড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে কিছু তুলনা দেখে নিই। তো তুলনা মানে সবাই জানবে যে তুলনা মানে কিন্তু শুধুমাত্র যে পার্থক্য হবে তা নয়, তুলনা মানে তার মধ্যে সাদৃশ্যও থাকবে আবার বৈসাদৃশ্যও থাকবে। তো এখানে যে সাদৃশ্যগুলো বলেছে সেগুলো এখান থেকে তোমরা পড়বে, এই যে খুবই ইজি জিনিস, এটা তোমরা পড়ে নেবে। আর বৈসাদৃশ্য, এরা দুজনেই হচ্ছে শক্তিশালী, আর মহাকর্ষ বল হচ্ছে খুবই ক্ষীণ, এই যে এখান থেকে এগুলো দেখবে। আর সব থেকে সহজ একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে স্থিরতড়িৎ বলে তুমি কি দেখলে এক্ষুনি, এর মধ্যে আকর্ষণ বিকর্ষণ দুটোই আছে, কিন্তু মহাকর্ষ বলের মধ্যে শুধু তোমার কি থাকবে, আকর্ষণ থাকবে। এরপরে একটা বলেছে বহু সংখ্যক আধানের মধ্যে উপরিপাতের নীতি। তো বহু সংখ্যক আধান যদি থাকে তাহলে তাদের মধ্যে তোমার এই ভেক্টরটা কিভাবে থাকছে, বা ভেক্টরের যে রাশিমালাটা সেটা কিভাবে চলছে। বহু সংখ্যক আধান মানে
ধরো তোমার এখানে কি হচ্ছে, এখানে একটা আধান আছে, এতক্ষণ আমরা কি দুটো আধান লিখেছি, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, তাহলে কি হচ্ছে, ধরো এ এর ওপরে বল প্রয়োগ করছে, এ আবার এর ওপরে বল প্রয়োগ করছে, এ আবার এর ওপরে বল প্রয়োগ করছে, এটা আবার এখানে বল প্রয়োগ করছে, তাহলে কি অনেকগুলো বল হচ্ছে না, এগুলো কি সবকিছু দিকের উপরে নির্ভর করছে না, তাহলে এই যদি দিকের উপরে নির্ভর করে তাহলে কি হবে, এদের যোগ করতে হয় তো, নর্মালি একজন আরেকজনকে দিচ্ছে, সে আরেকজনকে দিচ্ছে, তাহলে এগুলোকে আমরা যোগ করে থাকি বলের মাত্রার মাধ্যমে, তাহলে এখানে কি হবে, এদের বলগুলোর ভেক্টর সাম হবে, তাহলে ভেক্টর সাম মিনস F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর প্লাস ডট 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 করে চলতে থাকবে এফ এন ভেক্টর, এন মানে হচ্ছে nth ভেক্টর যেটা বা এনতম যে বলটা, ঠিক আছে। এবার সেটারই এই রাশি, যেটা গাণিতিক রাশি সেটা এখানে ভেঙে লিখেছে। তারপর হচ্ছে নির্বিচ্ছিন্ন আধান বন্টন। এই নির্বিচ্ছিন্ন আধান বন্টনটা জানা খুব জরুরি, এবং এটা কিভাবে লাগবে দেখো, এটা তোমাদের পরীক্ষায় কোনো ডেরিভেশন দেবে না, কিন্তু এই নির্বিচ্ছিন্ন আধান বন্টনের কনসেপ্টটাকে ইউজ করে তোমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে। তো এটা তিন ধরনের আদান বন্টন হয়ে থাকে, একটা হচ্ছে একমাত্রিক, একটা হচ্ছে দ্বিমাত্রিক, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। একমাত্রিক মানে দৈর্ঘ্য যেখানে আছে, যেখানে দৈর্ঘ্য নিয়ে কাজ করছি বা রৈখিক, সেটা হচ্ছে একমাত্রিক। দ্বিমাত্রিক কোনটা, যেখানে একটা ক্ষেত্র বা ক্ষেত্রফল নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে দ্বিমাত্রিক। ত্রিমাত্রিক কোনটা, যেখানে একটা আয়তন নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে ত্রিমাত্রিক। তো এখানে প্রথমে রৈখিক আদান বন্টন যেটা বলেছে সেটা আগে দেখি। এখানে রৈখিক আদান বন্টনে দেখো, লক্ষ্য করো, রৈখিক আদান বন্টনের ক্ষেত্রে কি বলেছে, যে রৈখিক আদান বন্টনকে লেখা হয় রৈখিক আধান বন্টন, এটাকে লেখা হয় ল্যামডা দিয়ে। ল্যামডা সমান তোমরা এর আগে সাউন্ডের চ্যাপ্টারে পড়েছো ক্লাস 11 তরঙ্গ দৈর্ঘ্য, সেই ল্যামডা। ল্যামডা সমান কি, ল্যামডা সমান হচ্ছে আধান বাই দৈর্ঘ্য। মানে কি, এই ধরো আমার একটা তার আছে, ঠিক আছে, এর উপরে এরকম অসংখ্য আধান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওকে। এই যে আধানটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাহলে এখানে মোট যতগুলো আধান আছে বাই এই তারটার যত যে দৈর্ঘ্য, সেইটা হচ্ছে আমার রৈখিক আধান ঘনত্ব বা রৈখিক আধান বন্টন বা রৈখিক আধান ঘনত্ব। এখানে বন্টন কথাটা লেখা হবো না, এখানে লিখবো ঘনত্ব, এটা হবে রৈখিক আধান ঘনত্ব। এখানে বন্টন কথাটা কেটে দেই, এটা হবে রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব। তো এই যে রৈখিক আধান ঘনত্ব ল্যামডা সমান এইটা লিখলাম, এটা বোঝা গেল। তাহলে এটাই হলো। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, এখানে তো আমরা আধান নিয়েই তো কাজ হয়ে যেত, আমাদের আবার রৈখিক আধান ঘনত্ব লেখার দরকার পড়লো কেন, বা এই ল্যামডা বা রৈখিক আধান ঘনত্ব বা ক্ষেত্রীয় আধান ঘনত্ব বা আয়তন মাত্রিক ঘনত্ব লেখার দরকার পড়ছে কিসের জন্য, আমি তো আধান নিয়েই শুরু করতে পারতাম, তাই না। কিন্তু যেটা দরকার লাগছে সেটা হলো, আমরা যখন এই ধরনের প্রবলেমগুলো সলভ করব, তখন আমরা কি একটা ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করব, এবং পরবর্তীতে সেই ক্ষুদ্র অংশটাকে ধরে পুরো অংশটাকে বের করব। তাহলে যখন আমরা একটা ক্ষুদ্র অংশ বের করছি, সেখানে কতগুলো আধান আছে সেটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আধান কোথায় কিভাবে রয়েছে আমরা কেউ জানি না, কেউ জানি না এবং কেউ এটা বলতেও পারি না। তাহলে এখানে কি, সেই জন্য যখন আমরা ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করব, তখন আমাদের কি হবে, আমরা তো জানি না ওর মধ্যে কতটা আধান আছে, কিন্তু কি, আমরা যদি ঘনত্বটা জানতে পারি, আর মোট আধান তো আমাদের জানা, আর দৈর্ঘ্যটা যদি কতটা দৈর্ঘ্যে বের করছি, তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এই ঘনত্ব, ঠিক আছে, ঘনত্বের মানটা আমাদের জানা থাকবে। তোমার ঘনত্বের মানটা সাপোজ জেনে গেলে, তুমি ল্যামডার মানটা জেনে গেলে, আর তোমার আধানের মানটা জানো না, মানে ল্যামডার মানটা তুমি জানো, আর আধান আধান হচ্ছে কিউ, ধরো কিউ এর মানটা তুমি জানো না, এটা তোমার দরকার। তাহলে এখানে কি, কিউ বাই তোমার দৈর্ঘ্য আমি লিখলাম এল, তাহলে কিউ সমান কি, তুমি ল্যামডা এল লিখতে পারবে না, এখানে এলও তোমার জানা, ল্যামডাও জানা, তাহলে তুমি এই এল দৈর্ঘ্যের টোটাল কিউ এর মানটা তুমি বের করে নিতে পারবে, ঠিক আছে। বা এটাকে আরো ভালো লিখি, ক্ষুদ্র দূরত্ব যেহেতু বলছি, তাহলে ডিএল লিখি, ঠিক। তাহলে ডিএল অংশ নিশ্চিত, সব আধানটা থাকবে না, সেখানে কতটা আধান থাকবে, ডিকিউ পরিমাণ আধান, তাহলে ডিকিউ পরিমাণ আধান মানে কতটা, ল্যামডা ইন্টু ডিএল, বোঝা গেল। সেই জন্য যে ক্ষুদ্র অংশটা বের করার জন্য আমাদের তো সমগ্র অংশটা নিয়ে আমরা কাজ করবো না, প্রথমেই আমাদের যখন প্রবলেম আসবে আমরা তখন ক্ষুদ্র অংশটাকে ধরে নেব, এবং সেইটাকে ধরে নিয়েই সমগ্র অংশটা বের করব। তাহলে সেই ক্ষুদ্র অংশের আধানটা জানা আগে আমাদের জন্য জরুরি, সেই জন্য আমরা ডিকিউ করে ধরে নেব, এবং সেখান থেকে আমরা ডিকিউ এর মানটাকে বের করে নেবো ওই আধান ঘনত্বের কনসেপ্ট দিয়ে, তারপরে বাকি অঙ্কটা সলভ করব, ঠিক আছে। সেইটা করেছে এখানে। তাহলে এইবার আর একটু দেখি তো, যে জিনিসটা দেখো বইতে এখানে লক্ষ্য করো কি করেছে, কই গেল, হ্যাঁ এই যে
এখানে লক্ষ্য করো, এই যে ডিএফ ছবিটা ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে কি করেছে, এই যে ডিএল অংশ দেখো, এখানে ডিএল অংশ মানে কি, এই ক্ষুদ্র অংশটার জন্য, এই ক্ষুদ্র অংশটার জন্যই আর দূরত্ব, ওই একটা দূরত্বে থাকা বস্তুর উপরে ক্রিয়াশীল বল। তাহলে ডিএফ, ডিএল অংশ ক্ষুদ্র অংশের জন্য ক্রিয়াশীল বল, তাহলে বলটাও ক্ষুদ্র হবে। তাহলে ডিএফ অংশ নিল, ডিএফ সমান কি 1/4πε। কেন 1/4πε নিল? এপসাইলন জিরো নয়, কারণ এটা একটা মাধ্যম, তারের আছে তো, তার আছে, তাহলে এটা একটা মাধ্যম, সেই জন্য 1/4πε। তারপরে কি কিউ জিরো, কিউ জিরো কোনটা, কিউ জিরো মানে হচ্ছে এখানে যে দূরে আর দূরত্বে যে আধানটা আছে সেটা হচ্ছে কিউ জিরো। তাহলে কিউ ওয়ানের জায়গায় আমি কিউ জিরো বসিয়ে দিলাম, কিউ টু এর জায়গায় কি এইটুকু ডিএল অংশ কতটুকু আধান থাকবে, ওখানে লিখলাম না ডিকিউ, সেই ডিকিউ পরিমাণ আধান বাই হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে এই ডিকিউ পরিমাণ আধান আর এই কিউ জিরোর মধ্যবর্তী দূরত্বটা। আর ক্যাপ কেন দিয়েছে, কারণ এই দিকটা বোঝাতে, কোন দিকে এই আর ভেক্টর বরাবর সেইটা বোঝানোর জন্য আর ক্যাপটা দিয়েছে। 1/4πε কিউ জিরো। ডিকিউ সমান কি, ডিকিউ এর মান তো আমরা জানি না, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ল্যামডা এর মান। তাহলে ল্যামডা সমান কি জানি আবার, আধান বাই দূরত্ব, তাহলে ডিকিউ বাই ডিএল, তাহলে ডিকিউ সমান কি ল্যামডা ইন্টু ডিএল, সেই মানটা এখানে বসিয়ে দিল, নিয়ে বাকিটাই করেছে, বোঝা গেল। তারপর তোমরা এইটা এখনো তোমরা আশা করি অঙ্কে বোধহয় এখনো শেখোনি, শিখবে, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে, বা সমাকলন যেটাকে বলে। এই সমাকলনে কি, আমি এই ডিএল অংশ পেয়ে গেছি, তাই তো, এই যে ছোট ডিএল অংশ পেয়ে গেছি, তাহলে আমি যদি ডিএল পরিমাণ অংশ যোগ করতে 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 যাই, তাহলে আমি সমগ্র অংশটা পাবো না? হ্যাঁ, তাহলে এই যখন যোগ করাটা নির্বিচ্ছিন্ন ভাবে হয়, মানে ভেঙে ভেঙে যোগ করা না, কন্টিনিউয়াসলি যোগ করতে করতে যাচ্ছে, তখন সেইটা হচ্ছে তোমার এই এই ইন্টিগ্রেশন দিয়ে করা হয়। তাহলে ইন্টিগ্রেশন ল্যামডা বাই আর স্কোয়ার ইকুয়াল ইন্টু আর ক্যাপ ডিএল, বোঝা গেল। এখানে দেখো এফ ভেক্টর লিখেছে, কারণ কি আমি ডিএল যোগ করতে 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 এই ডিএলটা যোগ করতে 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 কি সমগ্র অংশটা পেয়ে গেছি। তাহলে সমগ্র অংশ আদান বা সমগ্র অংশটা পেয়ে গেছি মানে কি, আমি সমগ্র বলটা পেয়ে গেছি, সেই জন্য এফ দিয়ে লিখেছে। ইন্টিগ্রেশনের বাইরে কিউ জিরোটা 1/4πε তো অলওয়েজ ধ্রুবক, তাহলে সেইটাকে আমার ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিয়েছে। আর কিউ জিরোটা বাইরে বের করে এসছে কেন, কারণ কিউ জিরোটা ডিএল এর উপর ডিপেন্ড করছে না, করছে কি কিউ জিরো তো হচ্ছে বাইরে বসে আছে, এখানে যে কিউ জিরো আধানটা রয়েছে সেটা একটাই আধান, সেটা তোমার দূরত্বের সাথে তার মানের কোনো পরিবর্তন হবে না, তাই না, সেই জন্য। একইভাবে এখানে একটা দেখিয়েছে দেখো, ক্ষেত্রীয় আধান বন্টন, আধান বাই ক্ষেত্রফল, এখানেও কি ওখানে ক্ষুদ্র দূরত্ব নিয়েছিল, এখানে ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস নিয়ে নিয়েছে, তাহলে সেইভাবেই হবে। তাহলে কিউ জিরো ইন্টু ডি কিউ বাই আর স্কোয়ার, তাহলে ডি এখানে কি আবার ডি, আচ্ছা এখানে যেটা হচ্ছে ক্ষেত্র আধান ঘনত্বটাকে যেটা দিয়ে লেখা হয় সেটা হচ্ছে তোমার সিগমা, তাহলে সিগমা সমান হচ্ছে ডি কিউ বাই ডিএস, তাহলে ডি কিউ সমান কি সিগমা ইন্টু ডিএস, বোঝা গেল, সেইটাই লিখেছে। তারপরে এফ ভেক্টর, ওই যে যোগ করতে করতে যাচ্ছে সেই জন্য সমাকলন, এস লিখেছে কেন, এস ফর সারফেস, ওখানে এল লিখেছিল এখানে এল ফর লেন্থ, তাহলে সিগমা বাই আর স্কোয়ার আর ক্যাপ ডিএস। ওকে, নেক্সট আয়তন আধান বন্টন, এখানেও একইভাবে, তাহলে ওখানে দৈর্ঘ্যের ক্ষেত্রে নিয়েছিল তোমার ক্ষুদ্র দৈর্ঘ্য, ক্ষেত্রের ক্ষেত্রে নিয়ে ক্ষেত্রফলের ক্ষেত্রে নিয়েছিল তোমার যে ক্ষুদ্র ক্ষেত্র, তাহলে এখানে কি নেবে, একটা ক্ষুদ্র আয়তন নেবে, দেখো একটা বক্স মতো নিয়েছে না, একটা ঘনক মতন, এই মাঝখানে ছোট্ট ডিভি আয়তনের, তাহলে এই রৈখিক আধান ঘনক, এই ঘন আয়তন মাত্রিক ঘনত্বটাকে লেখা হয় রো দিয়ে, রো সমান কি, তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য কত, ক্ষুদ্র আধান ডিকিউ বাই ডিভি, তাহলে এখান থেকে ডিকিউ সমান কি রো ইন্টু ডিভি, সেইটাই করেছে। তাহলে ডিকিউ এর মান রো ইন্টু ডিভি বসালো বাই আর স্কোয়ার আর ক্যাপ, ঠিক আছে। এগুলো তোমাদের তো ডেরিভেশন লাগবে না, তোমাদের আলটিমেটলি এই ফর্মগুলো মনে রাখতে হবে, এই যে ফর্মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ভি ফর কি ভলিউম বা আয়তন, এই আলোচনাগুলো পড়তে হবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, মানে ওখান থেকে ডাইরেক্ট এমসিকিউ দেবে, একটু ঘুরিয়ে করে দেবে। আর গাণিতিক সমাধান, এই গাণিতিক সমাধানগুলো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো আছে, এই চলছে। তার মধ্যে এই আধানটা, এই প্রবলেমটা হয়ে গেল, দাঁড়াও, এই প্রবলেম একটা প্রবলেম, হ্যাঁ এই যে এই প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে তারপরে যেটা শুরু হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তো আজকে আমরা তড়িৎ ক্ষেত্র পড়ার আগে কুলম্বের সূত্র জিনিসটা আগে বুঝলাম, কুলম্বের সূত্র না বুঝলে তড়িৎ ক্ষেত্রটা জিনিসটাই যাওয়া যাবে না, কারণ তড়িৎ ক্ষেত্রটা আসছেই হচ্ছে এই কুলম্বের সূত্রের যে বলের ধারণা সেখান থেকে। তো এই তড়িৎ ক্ষেত্রটা আমরা নেক্সট দিন পড়বো। ওকে, ঠিক আছে।